হ্যালো এবং ওয়েলকাম সবাইকে। আজকের আমরা আরেকটা কেমিস্ট্রি ক্লাস নিয়ে চলে আসছি। আমি তোমাদের সাথে আছি শেখ মোহাম্মদ আরমান। এই এইচএসসি 2021 ক্র্যাশ কোর্সের যেই কেমিস্ট্রি পার্ট আছে, এটা আমি তোমাদের সাথে থাকবো সবসময়। সো খেয়াল দেখো যে আজকে আমরা নতুন করে চলে আসছি, নতুন সেটআপে চলে আসছি। আমরা আজকে বোর্ডে ক্লাস নিব বেসিক্যালি, যেটা হচ্ছে তোমাদের সবার ফেভারিট। সো চলো আমরা দেরি না করে আমরা অলরেডি ক্লাসটা শুরু করে দিই। ওকে, সো ক্লাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের টপিকটা আসলে কি। আমাদের আজকের টপিক হচ্ছে বোর পরমাণু মডেল, রাইট? এবং এই বোর পরমাণু মডেলের সাথে আজকে একটা এক্সট্রা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। দুইটা খুবই ইন্টার রিলেটেড, সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা টপিকের নামই লিখে রাখছি। সো আমরা একদম ডিরেক্টলি আমাদের টপিকে জাম্প করার আগে যেটা আমরা একটু করব, আমরা আগের দিন আমরা কোন পর্যন্ত শেষ করেছিলাম এবং সেখান থেকে আমাদের বর্তমান ট্রানজিশনটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখে নিই। চলো, সো আমরা গতদিন শেষ করেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে, এবং আজকে আমরা শুরু করব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, যার থেকে বোর পরমাণু মডেলের উৎপত্তি আসলে। সো রাদারফোর্ডের পারমাণবিক মডেল অনুযায়ী আমাদের ধারণাটা কি ছিল? আমাদের ধারণা ছিল যে কোনো একটা পরমাণু, এটা একটা নিউক্লিয়াস থাকে মাঝখানে, যে নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমস্ত ভর এবং পজিটিভ চার্জ লুকায়িত থাকে। অর্থাৎ এই নিউক্লিয়াসটা প্রায় সম্পূর্ণ পরমাণুর ভরই ধারণ করে, এবং পরমাণুটার মধ্যে যতটুকুই পজিটিভ চার্জ আছে সেই পজিটিভ চার্জটা নিউক্লিয়াসের মধ্যে আছে। এবং দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্ট হলো ইলেকট্রন। এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রন সূর্যের চারপাশে যেভাবে গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কেন্দ্র করে তাকে ঘুরতে থাকে। তাহলে এই মডেলটার সমস্যা কোথায়? সমস্যা হলো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বতে। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব আমাদেরকে বলে যে যদি কোনো একটা চার্জিত কণা ত্বরণ প্রাপ্ত হয় তখন সে শক্তি হারায়। আর এই যে সে শক্তিটা হারাচ্ছে, এই হারানো শক্তিটার কারণে তার কক্ষপথটা আসলে ছোট থেকে ছোট হতে থাকবে ক্রমান্বয়ে। যত সময় যাবে তত সে শক্তি হারাবে, এবং তত সে শক্তি হারালে তার কক্ষপথ ছোট হতে থাকবে। সো এখানে আমাদের কক্ষপথ যেরকম আমরা বৃত্তাকার দেখছি, এই জিনিসটা আসলে বৃত্তাকার থাকবে না। লক্ষ্য করো যে এখানে আমাদের যে এই একটা ইলেকট্রন, মনে করো প্রথমে কালো কক্ষপথটায় ছিল, বা সে যেহেতু শক্তি রেডিয়েট করতেছে, সে যেহেতু শক্তি হারাচ্ছে, এই শক্তি হারানোর কারণে তার কক্ষপথটা ছোট থেকে ছোট হবে, এবং খুবই দ্রুত সে একটা স্পাইরাল কক্ষপথ ফলো করে নিউক্লিয়াসে পতিত হবে। অর্থাৎ রাদারফোর্ড যে পরমাণু মডেলটা চিন্তা করছেন, সেই পরমাণু মডেলটা আসলে স্টেবল না। এখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে আসলে স্টেবল থাকবে না। এই প্রবলেমটা আসলে আমাদেরকে সলভ করতে হবে, এবং এই সলিউশনটা সবার প্রথমে নিয়ে আসছে নিলস বোর। উনি পরমাণু মডেলে সবার প্রথমে কোয়ান্টাইজেশনের একটা ফ্যাক্টর নিয়ে আসছেন, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব, সেটা লাইটের জন্য বেশি পপুলার ছিল। সবার প্রথম পরমাণুতে এটা সুন্দরভাবে প্রথমবারের মতো মোটামুটি সফলভাবে অ্যাপ্লাই করছেন নিলস বোর। তাহলে এই যে নিলস বোরের যে পরমাণু মডেলটা, যেটা আমরা আজকে পড়বো, এই মডেলটা সম্পর্কে তোমাদের কি কি ধারণা? তোমরা কি জানো এই নিলস বোরের পরমাণু মডেল অনুযায়ী প্রথম যে স্বীকার্যটা, সেটা শক্তি স্তর সম্পর্কিত যে স্বীকার্য, এই স্বীকার্যটা আসলে কি? পরমাণুর মধ্যে এই ইলেকট্রনগুলো কিভাবে থাকে বিভিন্ন শক্তি স্তরে। তোমরা যদি এটা জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্টের মধ্যে জানাও, আমি এখন তোমাদের কমেন্টগুলো পড়বো। ওকে, মাহিম খান, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, রবিউল হাসান রবি, ও মাই গড, থ্যাংক ইউ সবাইকে। কিন্তু তোমাদের আমি এক প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দাও জলদি। ওকে, আচ্ছা, ওকে, মেঘলা কমেন্ট করছো, তানহা কমেন্ট করছো, জামান কমেন্ট করছো। ওকে, এক্স্যাক্টলি জামান, খুবই সুন্দর, ভেরি গুড, উত্তর সঠিক হয়েছে তোমার। জামিল, ওকে, ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে না? থ্যাংক ইউ। ওকে, তারপরে ওকে, সবাই খুব ভালো মতো রিপ্লাই দিচ্ছ। বরকতুল্লাহ, সাকিব, এভরিওয়ান, ভেরি গুড। তাহলে যেহেতু আমরা সবাই জানি মোটামুটি বিষয়টা, তাহলে এখন আমরা আবার সামনে আগে যাই, বোর পরমাণু মডেলটা আমরা একটু পড়ার চেষ্টা করি। ওকে, সো বোর পরমাণু মডেল পড়ার জন্য আমাকে আবার স্লাইডটা ম্যাক্সিমাইজ করতে হবে। আমাকে সামনে স্লাইডে যাই কি। ওকে, সো আমাকে এখন যেতে হবে বোর পরমাণু মডেলে। বাট বোর পরমাণু মডেলে যাওয়ার আগে আমাদের কিছু এখানে কাহিনীকলাপ বর্ণনা করতে হবে। খেয়াল করো ভাইরা, আমরা যখন বোর পরমাণু মডেল শুরু করতেছিলাম, তখন আমরা বলছিলাম যে বোর পরমাণু মডেলে সবার প্রথমে কোয়ান্টাইজেশনের একটা ফ্যাক্টর চলে আসে। সো এখন আমাদের বুঝতে হবে যে কোয়ান্টাইজেশনের ফ্যাক্টরটা জিনিসটা আসলে কি, কিভাবে আমরা এই কোয়ান্টাম সিস্টেমটা কোনো একটা পরমাণুতে ইনডিউস করব বা ইনক্লুড করব। সো এই হিস্টোরিক্যালি সবার প্রথমে কোয়ান্টাইজেশন যে জিনিসটার মধ্যে দেখা যায় সেটা লাইট। ওকে, সো এখানে খুবই বিখ্যাত একটা এক্সপেরিমেন্ট আছে। এক্সপেরিমেন্টটাকে বলা হয় কৃষ্ণ বস্তু বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন। এই এক্সপেরিমেন্টটার ফলাফল নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। সবার প্রথমে আমরা দেখে আসি যে ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু বলতে আসলে কি বোঝায়। তোমরা যদি ইউজুয়ালি মনে করে থাকো কৃষ্ণ বস্তু মানে একটা কালো কালারের অবজেক্ট, জিনিসটা আসলে এরকম না। একটা এক্সাক্ট ডেফিনিশন আছে কৃষ্ণ বস্তু।
কৃষ্ণ বস্তুর ডেফিনিশন হচ্ছে এই বস্তুটার উপরে তুমি যেই শক্তিরই আলো আপতিত করো না কেন, অর্থাৎ তুমি ইউভি আলো আপতিত করো, তুমি আইআর দাও, ভিজিবল রেঞ্জের আলো দাও, তুমি যেই আলোটাই দাও না কেন, থিওরিটিক্যালি সে সব তরঙ্গদৈর্ঘ্যের আলো অ্যাবজর্ব করতে পারে। এবং শুধুমাত্র যে সে তাই করে তা না, কিন্তু সে যতগুলো তরঙ্গদৈর্ঘ্যের আলো অ্যাবজর্ব করে সে ঠিক ততগুলো তরঙ্গদৈর্ঘ্যের আলো একইভাবে সে বিকিরণ করতে পারে। সো এটা হচ্ছে একটা আদর্শ কৃষ্ণ বস্তুর ডেফিনিশন। বাট আসলে বেসিক্যালি দুনিয়াতে আদর্শ কৃষ্ণ বস্তু বলে কিছু নেই এখন পর্যন্ত। মোস্ট প্রবাবলি 98% ব্ল্যাক বডি পাওয়া গেছে, বাট দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন হিয়ার, এটা তোমরা ফিজিক্সে গিয়ে পড়বা। কিন্তু আমাদের আইডিয়া হচ্ছে আমরা ব্ল্যাক বডি থেকে শুরু করি একটু। সো এটা হচ্ছে একটা ব্ল্যাক বডির সাধারণ আইডিয়া, যে ওর উপরে যত রশ্মি আপতিত হয় সে সবগুলো রশ্মি হচ্ছে শোষণ করে এবং সেই শোষিত রশ্মিগুলো সে আবার রিরেডিয়েট করে। এখন আসি এখানে যে সে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো যে সে রেডিয়েট করতেছে, এই সবগুলো তরঙ্গদৈর্ঘ্যের আলো সে আসলে একইভাবে রেডিয়েট করে না, কোনোটা তীব্রভাবে করে, কোনোটা কম তীব্রভাবে করে। কথা মনে করো যে একটা বস্তু মনে করো লাল, নীল আর সবুজ তিনটা আলো বিকিরণ করতেছে, কিন্তু সে লাল আলোটা সবচেয়ে তীব্রভাবে বিকিরণ করতেছে, তাহলে ওভারঅল বস্তুটাকে কেমন লাগবে দেখতে? আমাদের মনে হবে সেটা লাল কালারে গ্লো করতেছে, রাইট? সো এইটাকে আমরা বলি হচ্ছে ইন্টেন্সিটি। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে আলোক তীব্রতা, যে কোনো একটা বস্তু যেই তরঙ্গদৈর্ঘ্যের আলো ছাড়তেছে সেই তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলোর মধ্যে কোনটা সে সবচেয়ে তীব্রভাবে ছাড়তেছে, আমরা সেই বস্তুটাকে সেরকমই ভাবে গ্লো করতে দেখবো। আমরা কিন্তু আবার সাবধান, আমরা কিন্তু বস্তুটাকে গ্লো করতে দেখবো, কারণ বস্তু নিজেই হচ্ছে আলো ছাড়তেছে। সো এইখানে আমরা তাপমাত্রার রেসপেক্টে কোনো একটা বস্তু আলোগুলা যে ছাড়তেছে সেটার ইন্টেন্সিটি কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করছি। একটু খেয়াল করো, আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স আমাদেরকে বলে যে যত কম তরঙ্গদৈর্ঘ্যের আলোর দিকে যাওয়া যায় আমাদের রেডিয়েটেড লাইটের ইন্টেন্সিটি তত বাড়ার কথা। অর্থাৎ মনে করো আমি যদি এখানে আইআর থেকে শুরু করি, আমি যত দৃশ্যমান অঞ্চলের আলোর দিকে যাব তত বেশি হচ্ছে ওই দৃশ্যমান অঞ্চলের আলোগুলা তারা তীব্রভাবে বিকিরণ করবে। তো তার মানে এই গ্রাফটা বেসিক্যালি এভাবে উঠে যাওয়া উচিত, বাট ইভেনচুয়ালি এটা হয় না। একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য সেটা আসলে তাপমাত্রার উপরে নির্ভর করে। এই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আসার পরে এই ইন্টেন্সিটিটা ধাপ করে ড্রপ করে। অর্থাৎ যে কোনো একটা বস্তু তাপমাত্রার উপরে ভিত্তি করে নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্যই সে সবচেয়ে তীব্রভাবে বিকিরণ করে। অর্থাৎ আমি যদি মনে করো এভাবে বলি, ধরো যে আমরা হচ্ছে 550 কেলভিন তাপমাত্রায় আছি, 5500 কেলভিন তাপমাত্রায়। এই 5500 কেলভিন তাপমাত্রায় মোটামুটি এই বস্তুটা এই তরঙ্গদৈর্ঘ্যের আলো মোটামুটি হচ্ছে এখানে 480-90 এর মতো আছে, এই তরঙ্গদৈর্ঘ্যের আলো সে সবচেয়ে তীব্রভাবে বিকিরণ করে, রাইট? এটা হচ্ছে লাল কালারের আলো, আমি যদি একটু পার্টিকুলারলি হই। সো আমরা এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন তাপমাত্রাতেই বস্তুগুলো আসলে এক তাপমাত্রায় একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোই থাকে, যেটা সে সবচেয়ে তীব্রভাবে বিকিরণ করে। এই ঘটনাটা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে কখনো এক্সপ্লেইন করা যায় না, যে কেন একটা বস্তু নির্দিষ্ট একটা তরঙ্গদৈর্ঘ্যের আলোই সে এমিট করবে, কেন যে কোনো তরঙ্গদৈর্ঘ্যের আলো সে সমানভাবে এমিট করবে না। এই জিনিসটা এক্সপ্লেইন করার জন্য ম্যাক্স প্লাঙ্ক একটা আইডিয়া দেন। ম্যাক্স প্লাঙ্ক বলেন যে আমি হচ্ছে আগে প্রথমে এখানে যাই। হ্যাঁ, ম্যাক্স প্লাঙ্ক বলেন যে যখন কোন একটা বস্তু আলো বিকিরণ করে সে আলোগুলো আসলে কন্টিনিউয়াসলি তরঙ্গ আকারে বের হয় না। অর্থাৎ আমি যদি জিনিসটাকে একটু এঁকে দেখাইতে চাই তাহলে জিনিসটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি। মনে করো যে কোন একটা বস্তু হচ্ছে আলো বিকিরণ করতেছে, ওকে? এটা মনে করো কোন একটা অবজেক্ট সে হচ্ছে আলো বিকিরণ করতেছে। এই বস্তুটা যখন আলো বিকিরণ করবে এই আলোটা একটা কন্টিনিউয়াস ওয়েভ হিসেবে বের হবে না, বরং এই আলোটা হচ্ছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট হিসেবে বের হবে। অর্থাৎ একটা ছোট প্যাকেট, একটা ছোট প্যাকেট, একটা ছোট প্যাকেট, এভাবে বের হবে। সো এই যে প্যাকেটগুলো একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়। এই প্যাকেটগুলোকে বলা হয় হচ্ছে আলোর কণা বা ফোটন। ওকে, সো ম্যাক্স প্লাঙ্কের মতে কোন একটা বস্তু যখন আলো বিকিরণ করে তখন সেই আলোগুলো হচ্ছে বিচ্ছিন্ন প্যাকেট আকারে নির্গত হয়, যেই প্যাকেটের শক্তি তার কম্পাঙ্কের উপরে নির্ভর করে। যেমন আমরা এটাকে অনেকটা চিপসের সাথে তুলনা করতে পারি। মনে করো যে তুমি যে কোনো চিপসই খাও না কেন সেই চিপসের ওভারঅল প্যাকেটটার দাম কেমন হবে এটা আসলে চিপসের উপরে ডিপেন্ড করে। যেমন বোম্বে সুইটস, এটার এক প্যাকেটের দাম হচ্ছে 10 টাকা, কিন্তু যদি আমি বলি হচ্ছে মিস্টার টুইস্ট, এটার এক প্যাকেটের দাম ধরো 15 টাকা। এখন তুমি কিন্তু মিস্টার টুইস্টের প্যাকেট কিনলে তুমি এক্সপেক্ট করো যে তার ভিতরে তুমি পটেটো ক্র্যাকার্স পাবা। সিমিলারলি তুমি যদি পটেটো ক্র্যাকার্সের প্যাকেট কিনো তুমি এক্সপেক্ট করবে না যে তুমি তার ভিতরে মিস্টার টুইস্ট পাবা। এক্স্যাক্টলি এখানে কিন্তু কাহিনী অনেকটা ওই রকমই, যে আলো যখন কোনো একটা বস্তু থেকে বের হবে তখন তার তরঙ্গোৎসয়, তখন ওই ফোটনটার কম্পাঙ্ক যা হবে ওই আলোটার শক্তি শুধুমাত্রই কম্পাঙ্কের উপরে ডিপেন্ড করবে। যে কোনো কম্পাঙ্কের আলো একটা ফোটনে থাকতে পারবে না। সো এটাই আসলে আমাদের মূল পয়েন্ট। এখানে আসলে ম্যাক্স প্লাঙ্ক সেটাই বুঝাইতে চাইছে যে যে কোনো একটা বস্তু থেকে যখন আলো নির্গত হবে
তখন সেই আলোক কণার শক্তি হবে তার কম্পাঙ্কের সমানুপাতিক। এবং এখানে যে এইচ আসতেছে, এই এইচ হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.63 × 10⁻³ জুল সেকেন্ড। এবং এখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক, যেটা হচ্ছে আমরা অবভিয়াসলি জানি হার্টজ এককে বা পার সেকেন্ড এককে। এখানে হচ্ছে আমাদের সেই বিখ্যাত সমীকরণ যেটা আমরা ছোটবেলায় পড়ছি, যে v = c ল্যামডা, যেখানে হচ্ছে নিউ এখানে একটু ঝামেলা হচ্ছে, আমি একটু এই ইকুয়েশনটি একটু ঠিকমতো লিখি। যেমন ছোটবেলায় পড়েছি যে আলোর বেগ সমান সমান হচ্ছে কম্পাঙ্ক টাইমস ল্যামডা। সো এখানে এই যে নিউ, এটা হচ্ছে আমাদের আলোর কম্পাঙ্ক, এবং এখানে যে ল্যামডা আছে এটা হচ্ছে সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য। সো আমরা এই অনুযায়ী কিন্তু আলোর শক্তিকে বর্ণনা করতে পারি, রাইট? আমি এই অনুযায়ী আলোর শক্তিকে বর্ণনা করতে পারি। খেয়াল করো, যদি আমি এখানে নিউ এর মানটা বের করি, নিউ এর মান হবে হচ্ছে c/λ। সো আমি যদি এখানে আলোর কণার শক্তি বের করতে চাই, তাহলে আলোর কণার শক্তি E সমান সমান হবে হচ্ছে hc/λ। সো এটা খুবই আমাদের একটা জরুরি সমীকরণ। এই সমীকরণটা আমাদের আসলে কাজে লাগবে সামনে, এটা আমরা আসলে আগেও দেখছি, জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। সাথে আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, নিউ বার। তরঙ্গ সংখ্যার ডেফিনিশন হচ্ছে 1/λ, অর্থাৎ একক দৈর্ঘ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ থাকে। সো এই দুটো ডেফিনিশন আমাদের খুব বেশি কাজে লাগবে, এটা আমাদের একটু নোট ডাউন করে রাখতে হবে। সো এখন পর্যন্ত আমরা তাহলে যেটা করলাম সেটা হচ্ছে যে প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী যে কোনো একটা বস্তু যখন আলোর বিকিরণ করে তখন সে কতগুলো বিচ্ছিন্ন ফোটন হিসেবে আলোকে ছেড়ে দেয়, এবং সেই ফোটনের শক্তি ওই ফোটনের কম্পাঙ্কের উপরে ডিপেন্ড করে, এবং শক্তির মান হচ্ছে E = h টাইমস নিউ, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক টাইমস দ্য কম্পাঙ্ক। তো এখানে আমরা আরো কিছু ডেফিনিশন দেখলাম। সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এই পর্যন্ত আলোর কণার ধারণা। তাহলে এই ধারণাগুলো ব্যবহার করে আমরা আসলে কোন জিনিসটা এক্সপ্লেইন করতে পারি, আমরা হচ্ছে এইটা এক্সপ্লেইন করতে পারি। সো এইখানে আমরা যেই গ্রাফটা দেখতেছি, তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দাও যে এই গ্রাফটার একটা নাম আছে, এটা নামটা আসলে কি। সো আমি এখন তোমাদের একটু কমেন্টটা একটু পড়বো। তোমরা আমাকে জানাই দাও যে এখানে আমাদের যেই গ্রাফটা আছে, গ্রাফটার নাম আসলে কি। ওকে, ওকে, সো ওকে, না এই গ্রাফটা হচ্ছে বামার সিরিজ না বেসিক্যালি। ওকে, শফিক মাহমুদ কমেন্ট করেছো তুমি, না আমি পারি না। ওকে, সাকিব আহমেদ, আচ্ছা স্মার্ট বোর্ড বেস্ট, ইয়েস আমাদের কাছে স্মার্ট বোর্ডে ক্লাস নিতে অনেক মজা লাগে। আচ্ছা ওকে, সো সবাই তোমরা এখানে হাইড্রোজেনের স্পেকট্রাল সিরিজে চলে গেছো, বাট বেসিক্যালি জিনিসটা এরকম না। সো চলো আমরা উত্তর দেখে নিই, উত্তর দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে ঘটনা এখানে আসলে কি ঘটতেছে। ওকে, সো এইখানে আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফটার নাম হচ্ছে তড়িৎ চুম্বক বিকিরণ। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ওকে, সো এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এটা হচ্ছে আসলে একটা হোল ওয়াইড রেঞ্জ অফ গ্রাফ, যেই গ্রাফের মধ্যে কম্পাঙ্ক অথবা তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন অঞ্চলের আলোগুলোকে ডিফাইন করি। যেমন ধরো এটার সবচেয়ে বাম দিকে, অর্থাৎ সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সবচেয়ে বেশি কম্পাঙ্ক বা সবচেয়ে কম ওয়েভলেন্থ, অর্থাৎ সবচেয়ে বেশি শক্তির আলো যেগুলো, তার হচ্ছে গামা রশ্মি। তার চেয়ে একটু কম রশ্মিগুলো হচ্ছে এক্স রশ্মি, তার চেয়ে একটু কম শক্তিগুলো হচ্ছে ইউভি। তারপরে খুবই ছোট্ট একটা গ্যাপ আছে, এটা হচ্ছে আমরা যে আলোটা দেখতে পারি, অর্থাৎ ভিজিবল রেঞ্জের আলো, সেটা হচ্ছে মোটামুটি 400 থেকে শুরু করে 700 ন্যানোমিটার পর্যন্ত, বেনিয়া সহকলা যেটা আমরা ইউজুয়ালি জানি, ভিবগায়ক, এই জিনিসটা। তারপরে আছে আইআর, তারপরে মাইক্রোওয়েভ এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সো কোন একটা বস্তু যখন আলো বিকিরণ করে, তখন যদি সে এই কম্পাঙ্কের আলো বিকিরণ করে, তখন আমরা বলবো বস্তুটা গামা রে বিকিরণ করছে। তাহলে এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে বলে দাও তো, যদি কোনো একটা বস্তু আলো বিকিরণ করে এবং তার বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হয় 10⁻⁶ থেকে 10⁻⁴ এত ন্যানোমিটার, এত মিটার লেভেলে, তাহলে ওই বস্তুটা কোন রেঞ্জে আলো বিকিরণ করতেছে। ওকে, যদি একটা বস্তু 10⁻⁶ মিটার থেকে 10⁻⁴ মিটার পর্যন্ত আলোক রশ্মি বিকিরণ করে, এটা কোন রেঞ্জে পড়তেছে আমাকে একটু বলে দাও। ওকে,
আচ্ছা, এক্স্যাক্টলি শারমিলি আইয়ার, এক্স্যাক্টলি জুয়েল, কংগ্রাচুলেশনস আইয়ার, সবাই তোমরা দেখি খুব ভালো পারতেছো, এটা দেখা যায়। ওকে পাতিগর, ওকে আইয়ার, ওকে ভেরি গুড, তোমরা সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়েছো। এই জায়গাটা দেখাই যাচ্ছে এটা হচ্ছে আইয়ার রেঞ্জের মধ্যে পড়ে, তো এটা আসলে আইয়ার রেডিয়েশন, রাইট? সো ভেরি গুড, তোমরা আসলে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো, বোঝা যাচ্ছে, কারণ আমি ক্লাসের মাঝখানে ছোট ছোট যে প্রশ্নগুলো করছি তোমরা খুব সুন্দর মতো সেটার অ্যান্সারগুলো দিচ্ছ আমাকে। ওকে, সো যেহেতু আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে আইডিয়া আমরা পেয়ে গেলাম, সো এটা হচ্ছে আমাদের সামনে এগোনোর পালা। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। ওকে, সো সেই প্রবলেমটা আসলে খুবই ইন্টারেস্টিং, যে একটা ইলেকট্রিক হিটার 4000 পার সেন্টিমিটার, খেয়াল করো পার সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্যের ইনভার্স, এত শক্তির ফোটন বিকিরণ করে। হিটারটির ক্ষমতা 20 ওয়াট, অর্থাৎ হিটারটা প্রতি সেকেন্ডে 20 জুল করে শক্তি নির্গত করে। তাহলে প্রশ্ন হইতেছে হিটারটি দ্বারা নির্গত তড়িৎচুম্বক বিকিরণের প্রতিটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক নির্ণয় করো। তার মানে আমরা এখন ক্লাসিক্যাল ওয়েভের যে সূত্রগুলো ছিল, যে সমীকরণগুলো ছিল, সেগুলো দিয়ে আমরা এখন এইটা নির্ণয় করার চেষ্টা করি। ওকে, তো চলো আমরা হচ্ছে এই কাজটা করি। যেহেতু আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এখানে হচ্ছে আমাদের হিটারটার নির্গত ফোটনের শক্তি হচ্ছে 4000 পার সেন্টিমিটার। তোমরা এখন একটু গেস করলে তোমরা বুঝে যাবা যেখানে যে 4000 পার সেন্টিমিটার জিনিসটা আছে এটা আসলে তরঙ্গ সংখ্যার একক, রাইট? তরঙ্গ সংখ্যা যেটা আমরা নিউ বার দ্বারা প্রকাশ করি, রাইট? সো এখানে নিউ বার সমান সমান হচ্ছে 4000 পার সেন্টিমিটার। ওকে, তাহলে এখন আমাকে প্রথম প্রশ্ন যেটা, সেটা আমাকে বের করতে হবে যে হিটারটি দ্বারা নির্গত তড়িৎচুম্বক বিকিরণের প্রতিটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, রাইট? সো প্রতিটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান হবে হচ্ছে 1 বাই নিউ বার সেন্টিমিটার এককে, কারণ এখানে আমাদের 1 ওভার সেন্টিমিটার ছিল। ওকে, সো তাহলে এখন আমরা মানটা বসাই দিই 1 ওভার 4000 সেন্টিমিটার। যদি আমরা এটাকে ন্যানোমিটারে নিতে চাই, অবশ্যই আমার 10 টু দি পাওয়ার 7 দ্বারা আমার গুণ করতে হবে। তার মানে এখানে আমি 10 টু দি পাওয়ার 7 দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে আমরা যা পাবো তাই হচ্ছে আমার ন্যানোমিটার এককে আমার এই নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এখন আসছে হচ্ছে কম্পাঙ্ক, রাইট? কম্পাঙ্ক আমাদের হার্টজ এককে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে c ইকুয়ালস টু হচ্ছে নিউ ল্যামডা, রাইট? তাহলে আমাদের যদি কম্পাঙ্ক নির্ণয় করতে হয়, তাহলে কম্পাঙ্ক নিউ সমান সমান হবে হচ্ছে c ওভার ল্যামডা, রাইট? তাহলে এখন আমরা জানি আলোর বেগ c এর মান হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটারস পার সেকেন্ড, রাইট? ডিভাইডেড বাই ল্যামডা আমরা মাত্র বের করলাম, ল্যামডা হচ্ছে এটা। সো আমাদের এখানে 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 4000 হবে, রাইট? এত ন্যানোমিটার। আমি যদি এটাকে মিটারে নিতে চাই, তাহলে আমার 10 টু দি পাওয়ার -9 দিয়ে গুণ করা লাগবে। সো এখানে যা যা উত্তর আসতেছে আমাদের, আমরা একটু ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে আমরা উত্তরটা পেয়ে যাবো আসলে। সবার প্রথমে তোমরা আমাকে বলো যে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আসলে কত আসছে। ওকে, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা এখানে কত আসছে? সো আমি একটু কমেন্টটা দেখতেছি তোমাদের। ওকে ওকে, সো তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 2500 ন্যানোমিটার বলতেছে সবাই। ওকে ডান, 2500 ন্যানোমিটার। এখন তাহলে তোমরা আমাকে বলো যে কম্পাঙ্কের মানটা কত হার্টজ আসছে। ওকে, কম্পাঙ্কের মানটা, এই মানটা কত আসছে, এইটা। এটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা সুন্দর মতো সামনে আগাতে পারবো। ওকে, সবাই পুরো এক্সিলেন্ট, সবার খুবই ভালো দেখা যায় তোমরা দ্রুত ক্যালকুলেশনে। ওকে ওকে, শিবানী, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে, কিন্তু আমাকে এখন তোমরা কম্পাঙ্কের মানটা একটু বলবে। হার্টজ। ওকে, আচ্ছা, তো এইখানে আসলে বেসিক্যালি আমি যদি একটু মানগুলো বসাই, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স্যাক্টলি 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5 হার্টজ। এক্স্যাক্টলি এটা হবে আমাদের সঠিক উত্তর, 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5 হার্টজ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা খুব সুন্দর মতো এই অঙ্কের প্রথম অংশটা করে ফেললাম, যে আমাদের এখানে যে কম্পাঙ্কটা আছে সেই কম্পাঙ্কের ভ্যালুটা আসলে কত। এখন চলো আমরা হচ্ছে আবার সামনে আসি। সো এই অঙ্কের দ্বিতীয় অংশ, এই যে হিটারটা যেটা হচ্ছে আমাদের এই 20 ওয়াট শক্তি দিয়ে আলো নির্গত করতেছে, এই হিটারটিকে যদি আমরা 1 ঘন্টা ধরে চালাই তাহলে কতগুলো ফোটন নির্গত হবে। সো এটা খুবই মজার একটা প্রশ্ন আসলে। আমার এটার জন্য জানা লাগবে হচ্ছে হিটারটার প্রতিটা ফোটনের শক্তি কত, আর 1 ঘন্টায় কতটুকু শক্তি এই হিটারটা ছেড়ে দেয় আর কি। ওকে, সো এটার জন্য আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা হচ্ছে এইরকম একটা ফর্মুলেশনে যেতে পারি। ওকে, মনে করো আমরা বললাম যে ই এটা হচ্ছে 1 ঘন্টায় হিটারটা দ্বারা মোট উৎপাদিত শক্তি কতটুকু। তো এটা কতটুকু হবে, এটা হবে হচ্ছে আমাদের ক্ষমতা টাইমস টাইম, রাইট? টি ইনটু টি।
এবং এইটা সমান সমান হবে হচ্ছে মোট নির্গত ফোটনের শক্তি। প্রতিটা ফোটনের শক্তি যদি h নিউ হয়, প্রতিটা ফোটনের শক্তি যদি h নিউ হয়, তাহলে আমাদের যে n সংখ্যক ফোটন যদি নির্গত হয়, তাহলে n সংখ্যক ফোটনের শক্তি হবে হচ্ছে n টাইমস h নিউ। এটা হচ্ছে আমাদের এখানকার মূল আইডিয়া। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে সিম্পলি n টা নির্ণয় করব। তাহলে যদি আমি n নির্ণয় করি, তাহলে n সমান সমান হবে হচ্ছে pt, অর্থাৎ p টাইমস t ডিভাইডেড বাই হচ্ছে h নিউ, রাইট? তাহলে এখন যদি আমি মানগুলো বসাই, 20 ওয়াট 20, 1 ঘন্টা ধরে চালানো হলো মানে 3600 সেকেন্ড ধরে এটা চালানো হলো। h এর মান হচ্ছে 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড ইনটু নিউ বা কম্পাঙ্ক, যেটা সে কম্পাঙ্কের মান হচ্ছে আমরা একটু আগে দেখছি, সেটা ছিল হচ্ছে, আমি যদি একটু এই পেজটাতে যাই, সেটা ছিল হচ্ছে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5 হার্টজ, রাইট? সেটা হচ্ছে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5 হার্টজ। সো এইগুলো যদি আমরা বসাই দিই, আমরা আসলে হচ্ছে নাম্বার অফ ফোটনস আমরা পেয়ে যাব, কতগুলো ফোটন হয়। সো তোমরা একটু ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করে আমাকে উত্তরটা একটু জানা দাও কমেন্ট বক্সে, আমি তোমাদের কমেন্ট আবারও চেক করতেছি। ওকে, আচ্ছা, সো আমি আবার একটু বলতেছি, দেখো যে এখানে যেটা হচ্ছে আমাদের এই হিটারটা আমাদের 1 ঘন্টা ধরে চালানো হচ্ছে, রাইট? 1 ঘন্টা ধরে চালানো হচ্ছে। তো 1 ঘন্টা ধরে চালানো হলে আমাদের মোট কতগুলো ফোটন বের হবে? এই হিটারটা 4000 পার সেন্টিমিটার শক্তির ফোটন নির্গত করে। তো আমরা আগের অঙ্কে যেটা করেছি, আমরা হচ্ছে ফোটনটার কম্পাঙ্ক নির্ণয় করেছিলাম, রাইট? ফোটনটার কম্পাঙ্ক ছিল 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে যেখানে লেখা আছে, বেসিক্যালি এই যেখানে লেখা আছে 10 টু দি পাওয়ার 5। সো এইটা হচ্ছে আমাদের মূল সমীকরণ, অর্থাৎ 1 ঘন্টা যাবত সে চালালে P ক্ষমতার একটা হিটার থেকে কি পরিমাণে শক্তি আমরা পাবো? P ইনটু T পরিমাণে শক্তি আমরা পাবো। আর প্রতিটা ফোটনের শক্তি যেহেতু h নিউ, মনে করি এখানে n সংখ্যক ফোটন নির্গত হয়, তাহলে এখানে মোট লিখতে হবে আমাদের n টাইমস h নিউ। তো এগুলোর উপরে ভিত্তি করে আমরা হচ্ছে এই ক্যালকুলেশনটা করলাম এবং অবশেষে আমাদের অ্যানসার আসলে হচ্ছে 9.04 ইনটু 10 টু দ্য পাওয়ার 23, রাইট? 23। ওকে, সো এতগুলো ফোটন আমাদের নির্গত হয়। সো খুবই সিম্পল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা যে প্রবলেমগুলো করতেছি, প্রবলেমগুলো কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের অন্যান্য যে টপিকগুলো ছিল এই চ্যাপ্টারে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো দ্যাটস ওয়াই এইখানে যে টপিকগুলো আমাদের আছে, এগুলো থেকে কিন্তু আমাদের খুব ঘন ঘন প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো এই জায়গাগুলো যাতে করে আমরা ভালো মতো সলভ করি। ভাইয়া যখন পরীক্ষা নিব অথবা হোমওয়ার্ক দিব, তখন আমি এই টাইপের প্রবলেমগুলোতে বেশি জোর দিব। সো তোমরা এই টাইপের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। ওকে, সো এখন আমরা চলো হচ্ছে আমরা সামনে আগে আমরা এই অঙ্কের পরবর্তী অংশটা দেখি, যে পরবর্তী কোনো অংশ আদৌ আছে কিনা বা আমরা কি করব সামনে। ওকে, সো এখন চলে আসি আমরা পুরোপুরি বোর পরমাণু মডেলের মধ্যে। সো এইখানে আসার আগে আমি তোমাদেরকে একটু গল্পটা বলে রাখি যে আমরা এখন পর্যন্ত কি কি করলাম। আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখলাম, যে রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে এক্সপ্লেইন করতে পারে না যে কেন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরবে, কারণ ইলেকট্রনের তো নিউক্লিয়াসে পতিত হয়ে যাওয়ার কথা ডিউ টু ম্যাক্সওয়েলের থিওরি। এরপর আমরা দেখলাম যে 1900 সালের দিকে, যেটা আমরা সাল উল্লেখ করি নাই, সেই 1900 সালের দিকে আলোর সম্পর্কে নতুন একটা ধারণা আসলো, যেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, যেটার অরিজিনেট করছেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক একটা এক্সপেরিমেন্ট থেকে। সেই এক্সপেরিমেন্টটা ছিল হচ্ছে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তু বিকিরণ পরীক্ষা। ওই পরীক্ষা থেকে আমরা জানলাম যে কোনো একটা বস্তু যখন আলো নির্গত করে, তখন সেই আলোগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট হিসেবে নির্গত হয়, নট বাই এনি কন্টিনিউয়াস ওয়েভ। সো এই ক্ষুদ্র প্যাকেটগুলোকে আমরা বলি হচ্ছে ফোটন, এবং সেই প্রতিটা ফোটনের শক্তি তার কম্পাঙ্কের উপরে নির্ভরশীল এবং তার মান হচ্ছে E ইকুয়ালস টু h নিউ। সো এটা রিলেটেড আমরা একটা ম্যাথও সলভ করলাম। এখন তাহলে দেখি এই যে কোয়ান্টাইজেশনের যে আইডিয়া, অর্থাৎ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ফোটন বা বিচ্ছিন্ন ভাবে আলো নির্গত হয়, এই কনসেপ্টটাকে কাজে লাগায় কিভাবে নিলস বোর পরমাণুর গঠন সংক্রান্ত যে সমস্যাটা ছিল রাদারফোর্ডে, সেটা কিভাবে তিনি সমাধান করলেন। তো প্রথম যে প্রস্তাবনা বোর পরমাণু মডেলের, সেটা হচ্ছে এটা যে বোর চিন্তা করছে নিউক্লিয়াস আছে পরমাণুর মধ্যে, কোনো সমস্যা নাই, বাট নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো থাকবে তারা যে কোনো জায়গাতে র্যান্ডমলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারবে না। এটা হচ্ছে রাদারফোর্ডের সাথে প্রথম তার পার্থক্য, যে রাদারফোর্ড চিন্তা করছেন যে নিউক্লিয়াসের চারপাশে যে কোনো জায়গাতে ইলেকট্রন ঘুরতে পারবে, বাট বোর চিন্তা করছেন যে না, যে কোনো জায়গাতে ইলেকট্রন ঘুরতে পারবে না, নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট কিছু ডিস্টেন্সে ইলেকট্রন ঘুরতে পারবে। সো সেই নির্দিষ্ট যে ডিস্টেন্সগুলো ইলেকট্রন কভার করবে, অর্থাৎ নির্দিষ্ট ডিস্টেন্স মনে করো এইটা, এই ডিস্টেন্সে কেন্দ্র করে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘুরতেছে, রাইট? সো এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, এইটাকে আমরা বলবো একটা শক্তি স্তর। এবং এই শক্তি স্তরটা তখনই একটা অ্যালাউড বা অনুমিত শক্তি স্তর হবে যখন ইলেকট্রনের শক্তির মান হবে হচ্ছে এইটা, En equals to -2.18 into 10 to the power -18 প্রতি পরমাণুর জন্য
z²/n², যেখানে z হচ্ছে এই নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে অর্থাৎ পারমাণবিক সংখ্যা, এবং n হচ্ছে কততম শক্তি স্তরে ইলেকট্রন আছে সেই জিনিসটা। সো এটা ছিল আমাদের বোরের পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনা, যেখানে বোর আমাদেরকে বলছেন যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো আছে তারা র্যান্ডমলি যে কোনো জায়গাতে থাকতে পারে না, তারা নির্দিষ্ট কিছু এনার্জি লেভেলে থাকবে, এবং একটা এনার্জি লেভেল নির্দিষ্ট হওয়ার পেছনের শর্ত সেটা হচ্ছে তার মানটা এই রকম কোন একটা মান হইতে হবে, যেখানে এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা। একটু পরে আমরা সেটাই দেখবো। আমি যদি পরবর্তী স্লাইডে চলে যাই, আমরা হচ্ছে এখানে সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, তার চারপাশে এটা হচ্ছে আমাদের প্রথম শেল অর্থাৎ এখানে n এর মান 1, এটা আমাদের দ্বিতীয় শেল এখানে n এর মান 2, এটা আমাদের তৃতীয় শেল n এর মান 3, এটা আমাদের চতুর্থ শেল n এর মান হচ্ছে 4। অর্থাৎ এখানে খেয়াল করো শেলগুলোর বিভিন্ন নামও দেওয়া হয় বেসড অন এক্স রে ডিফ্র্যাকশন স্পেকট্রোস্কোপি। এটা আসলে হিস্টোরিক্যালি আসছে, আমরা ওইদিকে আসলে যাচ্ছি না। বাট এইটাকে আমরা বলি হচ্ছে কে শেল, প্রথম শেলটা, দ্বিতীয় শেলটাকে আমরা বলি n, তারপরটাকে m, তারপরটাকে n, এভাবে। সো এইভাবে আমাদের বোর প্রথম আমাদেরকে এটা এক্সপ্লেইন করাইলো যে পরমাণুর চারপাশে ইলেকট্রন যে কোনো জায়গাতে থাকতে পারবে না, সে কিছু বিচ্ছিন্ন বা কোয়ান্টাইজড শক্তি স্তরে থাকবে, এবং সেই কোয়ান্টাইজড শক্তিগুলোর মান কত হবে সেটা আমরা আগের স্লাইডে দেখছি। আমি তোমাদেরকে আরেকবার একটু দেখাই দিই যে মানগুলো হচ্ছে এইটা। অর্থাৎ তুমি এখানে n এর মান 1 বসালে একটা নির্দিষ্ট শক্তি পাবা, 2 বসালে আরেকটা নির্দিষ্ট শক্তি পাবা। অর্থাৎ ইলেকট্রন হয় n = 1 এ থাকবে অথবা n = 2 তে থাকবে, সে যে কোনো শক্তিতে থাকতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের এখানকার মূল পয়েন্ট। তাহলে এখন আমরা পরবর্তী প্রস্তাবনায় চলে যাই। পরবর্তী প্রস্তাবনা হচ্ছে এই যে ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে, এই নির্দিষ্ট শক্তি স্তরগুলো কত কত ডিস্টেন্সে থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসটা থেকে ইলেকট্রন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার কত দূরে গেলে নির্দিষ্ট শক্তি স্তরগুলো শর্ত আমরা পূরণ করতে পারবো। সো নিলস বোরের দ্বিতীয় স্বীকার্য হচ্ছে সেই সম্পর্কিত, এটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। এবং নিলস বোর বলছে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন শুধুমাত্র সেই সব কক্ষপথেই ঘুরতে পারবে যেই কক্ষপথে ঘোরার কারণে তার যে কৌণিক ভরবেগ অর্থাৎ mvr তার মান h/2π এর পূর্ণ গুণিতক, অর্থাৎ m × h/2π। অর্থাৎ একটা ইলেকট্রন যদি প্রথম অনুমিত কক্ষপথে থাকে তখন তার কৌণিক ভরবেগের মান হবে h/2π। যদি সে দ্বিতীয় অনুমিত কক্ষপথে থাকে তখন তার কৌণিক ভরবেগের মান হবে 2 × h/2π। যদি তৃতীয় অনুমিত কক্ষপথে থাকে তার কৌণিক ভরবেগের মান হবে 3 × h/2π। সো এই জিনিসটাকে আমি হচ্ছে এখন একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। অর্থাৎ আমি যদি এভাবে জিনিসটাকে একটু বুঝাই তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। মনে করো যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং এটা নিউক্লিয়াসের চারপাশে প্রথম শেল। এই শেলে ইলেকট্রন থাকার শর্ত হচ্ছে যে এই শেলে ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মান হবে h/2π, এবং তার এনার্জি E সমান হবে যে E1, যার মান হচ্ছে -2.18 × 10⁻⁻18 z²। মনে করো আমি হাইড্রোজেন পরমাণু নিয়ে কথা বলতেছি, তাহলে z এর মান হবে 1 / 1²। আমি যদি আরেকটা দ্বিতীয় কক্ষপথ নিই, মনে করো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ n = 2, তাহলে এই কক্ষপথে ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মান হবে 2 × h/2π, রাইট। এবং এখানে ইলেকট্রনটার এনার্জি E2 সমান হবে হচ্ছে -2.18 × 10⁻⁻18। এটা একটু ছোট করতে হবে আমার, এই লেখাটা দেখা না গেলেও সমস্যা নেই, আপাতত এইদিকে ফোকাস করো। × 10⁻18 টাইমস 1² / 2², রাইট। তার মানে আমরা খেয়াল করতেছি হাইড্রোজেন পরমাণুতে প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি হচ্ছে এত, এবং সে এমন একটা ডিস্টেন্সে আছে যেই ডিস্টেন্সে কৌণিক ভরবেগের মান হচ্ছে h/2π এর মানের সমান। এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির মান হচ্ছে এটা, এবং সেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হচ্ছে এইটার সমান। সো খেয়াল করো বোরের পরমাণু মডেলে যে 3টা স্বীকার্য ছিল তার মধ্যে আমরা কিন্তু 2টা স্বীকার্য পড়ে ফেলছি। প্রথম স্বীকার্য ছিল হচ্ছে শক্তি স্তরের মানগুলো নির্দিষ্ট এই সম্পর্কিত, দ্বিতীয়টা হচ্ছে কৌণিক ভরবেগের মানগুলো এমন কিছু মান নিতে পারবে যাতে করে তার মান nh/2π হয়, রাইট। সামনে যাওয়ার আগে তোমরা একটু চিন্তা করে আমাকে বলো যে এটা আমি একটা খালি রাখছি ইচ্ছা করে এই জন্যই, তৃতীয় স্বীকার্যটা আসলে কি? ওকে, তৃতীয় স্বীকার্যটা কি তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। যে বোর পরমাণু মডেলের 2টা স্বীকার্য আমরা বলে ফেলছি যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন নির্দিষ্ট কিছু শক্তি স্তরে থাকে, এবং দ্বিতীয় স্বীকার্য সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু কৌণিক ভরবেগ থাকে। সো এমন ডিস্টেন্সেই ইলেকট্রনগুলো থাকবে যেই ডিস্টেন্সে কৌণিক ভরবেগের মান n × h/2π হবে, যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা, অর্থাৎ প্রথম কক্ষপথের ইলেকট্রন নাকি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন, সেই অনুযায়ী n এর মানটা ভ্যারি করবে। সো তৃতীয় স্বীকার্যটা কি হইতে পারে সেটা তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, আমি একটু দেখি সেগুলা। ওকে ওকে, সো এক্স্যাক্টলি অভিজিৎ, ভেরি গুড। মুন্নি, ভেরি গুড। আচ্ছা
তোমরা দেখা যায় খুবই অ্যাডভান্স পোলাপাইন দেখা যায়। আরে ভেরি গুড, আমি খুবই খুশি হলাম তোমাদের এই পারফরমেন্সে। আজকের ক্লাসটা তাহলে বেশ জমছে। ওকে, এক্স্যাক্টলি বিধান, শক্তি বিকিরণ মতবাদ, শক্তি শোষণ ও বিকিরণ, এক্স্যাক্টলি তোমরা সবাই ঠিক আছো। তাহলে আমরা হচ্ছে যেহেতু সবাই জেনেই গেলাম যে আমরা আসলে এখানে কি করতে চাচ্ছি, তাহলে আমরা পরবর্তী শিকার্যতে চলে যাই। সেটা হচ্ছে শক্তির বিকিরণ এবং শোষণ সম্পর্কিত মতবাদ। সেটা আসলে কি, ইলেকট্রন যদি আমাদের এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে জাম্প করে, এই জাম্প শুধুমাত্র সে তখনই করতে পারবে যখন সেই দুইটা শক্তি স্তরের সমান শক্তি পার্থক্যের কোন একটা ফোটন সে শোষণ করবে অথবা সে বিকিরণ করবে। যদি ইলেকট্রন শক্তি শোষণ করে তখন সে খেয়াল করে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে গেছে, অর্থাৎ এইটা থেকে এইটা। বাট যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে ছিল, এইখানে ছিল, তখন সে একটা ফোটন ছেড়ে দিল, ফোটন ছেড়ে দিয়ে সে আসলে আমাদের নিম্ন শক্তি স্তরে চলে আসে। সো এখানে হচ্ছে আমাদের এটাই হচ্ছে ঘটনা, যে যদি দুইটা শক্তি স্তরের মধ্যে আমাদের ইলেকট্রনের ধাপান্তর হয়, শুধুমাত্র নির্দিষ্ট কিছু কম্পাঙ্কে ধাপান্তর হইতে পারবে, যেই কম্পাঙ্কগুলা হচ্ছে পরপর দুইটা শক্তি স্তর, অর্থাৎ যাদের মধ্যে ধাপান্তর হইল তাদের শক্তি পার্থক্যের সমান। সো এইটা নিয়ে আমাদের আসলে কিছু ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ আছে, আমরা হচ্ছে সেটা এখন একটু দেখাবো এখানে। তো এখানে খেয়াল করে, এখানে কিন্তু এই ঘটনাটা একটু স্লোলি দেখানো হচ্ছে, রাইট? যেখানে একটা ফোটন আসলো, ফোটনটার শক্তি অ্যাবজর্ব করে ইলেকট্রন পরবর্তী অ্যালাউড শক্তি স্তরে চলে গেল, রাইট? সো এখন এটার সমীকরণটা কেমন হইতে পারে? সো এটা হচ্ছে সেই জিনিসটা। ওকে, মনে করো যে ইলেকট্রনটা নিউ কম্পাঙ্কের আলো শোষণ করলো, তাহলে এই এইচ নিউ সমান সমান হবে হচ্ছে দুইটা শক্তি স্তরের শক্তি পার্থক্যের সমান। তাহলে এই সমীকরণটা কোত্থেকে আসলো এটা একটু দেখা যাক, আমরা এটাকে এখন একটু প্রমাণ করে দেখাবো। ওকে, সো আমরা হচ্ছে নতুন একটা স্লাইড নিই। আমরা ধরলাম যে কোনো একটা নিউক্লিয়াসের চারপাশে, ধরো একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে কোনো একটা শক্তি স্তর আছে, মনে করো N1, আর একটা শক্তি স্তর মনে করো N2। আর একটু সুবিধার জন্য আমরা মনে করো বলে দিই যে এখানে আমাদের ছোট শক্তি স্তরটা হচ্ছে Nl আর উচ্চ শক্তি স্তরটা হচ্ছে NH। ওকে, একটা ইলেকট্রন হচ্ছে NH এবং Nl এর মধ্যে লাফাবে, অর্থাৎ হয় সে Nl থেকে NH এ যাবে অথবা সে NH থেকে Nl আসবে, হয় এটা সে করবে অথবা সে এটা করবে, দুইটা যে কোনো একটা, এক্সট্রিমলি সরি, দুটো যে কোনো একটা সে করবে। সো এখন এই কাজটা যখন সে করবে তখন সে খেয়াল করো, সে নিচ থেকে উপরে যেতে যে পরিমাণে শক্তি তার শোষণ করতে হবে, উপর থেকে নিচে নামলে তার একই পরিমাণ শক্তি বিকিরণ করতে হবে। কেন? কারণ এই দুইটা স্টেটের শক্তি পার্থক্য আসলে সবসময় সেম থাকতেছে। তো এখন আমি আসি যে এই স্টেটের শক্তি কেমন। ওকে, অর্থাৎ ENL নট NH, ENL সমান সমান হবে হচ্ছে -2.18 into 10 to the power -18, রাইট? Z স্কয়ার বাই NL স্কয়ার, রাইট? এটাকে মনে করো আমরা 1 নং সমীকরণ বললাম। আর NH স্তরের শক্তি কত হবে? সেটা হবে হচ্ছে E of NH সমান সমান -2.18 into 10 to the power -18, 10 to the power -18 Z স্কয়ার ডিভাইডেড বাই NH স্কয়ার, রাইট? সো এটা মনে করো 2 নং সমীকরণ। তাহলে এখন ইলেকট্রনটা যদি NL থেকে NH এ যায়, তাহলে সে এই দুইটা শক্তি স্তরের পার্থক্যের সমান শক্তি শোষণ বা বিকিরণ করবে। যদি নিচ থেকে উপরে যায় শোষণ করবে, যদি উপর থেকে নিচে নামে তাহলে সে বিকিরণ করবে। তাহলে সেই বিকিরিত বা শোষিত শক্তির মান কত হবে? সেটা অবশ্যই হবে সে ডেল্টা E, এবং আমরা এখানে মানটা সবসময় পজিটিভ রাখতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা সবসময় বড় শক্তি থেকে ছোট শক্তিটা মাইনাস করব। তো সুতরাং আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে এখানে ENH এটা থেকে আমরা ENL টা মাইনাস করব। ওকে, যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তখনই তোমরা আসলে এই মানটা পেয়ে যাবে, Z স্কয়ার টাইমস R প্রাইম H। এইখানে যে R প্রাইম H টা দেখতেছো, এই R প্রাইম H টাই হচ্ছে আসলে বেসিক্যালি এই মানটা। ওকে, তো যদি আমরা এই মাইনাসটা করি, এই মাইনাসটা করলে আসলে আমরা সুন্দর মতো এখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এখানে আসলে একটা ফোটন একটা ইলেকট্রন এক স্তর থেকে যে আরেক স্তরে যাচ্ছে, এটার মানেটা আসলে কি হচ্ছে? এটার মানেটা হচ্ছে যে একটা ইলেকট্রন NL থেকে যদি NH এ যায়, তাহলে সে হচ্ছে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো শোষণ করবে অথবা বিকিরণ করবে। যদি সে উপর থেকে নিচে নামে বিকিরণ করবে, যদি সে নিচ থেকে উপরে যায় তাহলে সে শোষণ করবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এইখানকার আইডিয়াটা। বোর পরমাণু মডেল হচ্ছে আমাদেরকে যে কোনো একটা পরমাণু শক্তি কিভাবে শোষণ করে, অর্থাৎ শক্তি শোষণ করে ইলেকট্রন কিভাবে এক স্তর থেকে আরেক স্তরে জাম্প করে, এই জিনিসটাই তারা ব্যাখ্যা করতে পারে। ওকে, সো এখন আমরা একটু সামনে আগাই। এইখানে আমরা এক্স্যাক্টলি সেই জিনিসটাই দেখতে পারতেছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পারমাণবিক রেখা বর্ণালী। ওকে,
সো হোয়াট ইজ পারমাণবিক রেখা বর্ণালী? পারমাণবিক রেখা বর্ণালী হচ্ছে যে কোনো একটা পরমাণু যখন তার উপরে বিভিন্ন শক্তির আলো আপতিত করা হয় তখন সেই আলোগুলোর মধ্যে কোন কোন তরঙ্গদৈর্ঘ্য শোষণ অথবা বিকিরণ করে। তো এটা আসলে প্রত্যেকটা পরমাণুর নিজস্ব বৈশিষ্ট্য, অর্থাৎ সোডিয়াম পরমাণু যেই তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরণ করে, হাইড্রোজেন পরমাণু একই তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরণ করে না, ক্যালসিয়ামও সেম, ম্যাগনেসিয়ামও সেম, নিয়নও সেম। তো তার মানে আমরা বেসিক্যালি এখানে এই যে কোন কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো সে শোষণ অথবা বিকিরণ করলো এটা দিয়ে আমরা কোনো একটা মৌলকে শনাক্ত করতে পারি। তো এই যে শনাক্তকরণের প্রক্রিয়া যেটা, এটা হচ্ছে পারমাণবিক রেখা বর্ণালী বলা হয় এটাকে। অর্থাৎ এখানে যে আমাদের স্পেকট্রাল লাইনগুলো আছে তারা বিভিন্ন রেখা হিসেবে আসতেছে, নট অ্যাজ আ ব্যান্ড। ওকে, তো তোমরা যদি একটু মনোযোগ দাও, সোডিয়াম হচ্ছে নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্য, যেমন 500 আশেপাশে এই তরঙ্গদৈর্ঘ্য, 600 আশেপাশে এই তরঙ্গদৈর্ঘ্যগুলো সে শোষণ করে অথবা বিকিরণ করে। হাইড্রোজেন পরমাণুর জন্য এই তরঙ্গদৈর্ঘ্য সে দৃশ্যমান অঞ্চলে শোষণ অথবা বিকিরণ করে। খেয়াল করো এখানে আমরা দৃশ্যমান অঞ্চলের আলোগুলো রাখছি 400 থেকে 700 ন্যানোমিটার। ক্যালসিয়াম হচ্ছে এই এলাকায় এবং এখানে বেশ কিছু লাইন সে শোষণ করে। ম্যাগনেসিয়ামও সিমিলার, বাট ক্যালসিয়াম থেকে একটুখানি আলাদা, রাইট? ক্যালসিয়াম থেকে একটুখানি বাম দিকে শিফট করছে সে। নিয়ন সে আরেকটু ডিফারেন্ট, যেখানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের সাথে তার কিছুটা মিল আছে, বাট এখানে কিছু তরঙ্গদৈর্ঘ্য তার আবার আলাদা। সো এখানে কোন কোন তরঙ্গদৈর্ঘ্যে এখানে কোন কোন পরমাণু কোন কোন তরঙ্গদৈর্ঘ্য শোষণ বা বিকিরণ করলো এটা দেখে আসলে আমরা খুব ভালো মতো রেখা বর্ণালী সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাই। ওকে, সো এই রেখা বর্ণালীটা আমরা হাইড্রোজেনের জন্য ব্যাখ্যা করব। ওকে, সো সেই হাইড্রোজেনের জন্য ব্যাখ্যা করার জন্য আমাদের হচ্ছে কিছু স্পেকট্রাল সিরিজ চলে আসে। ওকে, সো সেই স্পেকট্রাল সিরিজগুলোর নাম হচ্ছে অনেকটা এইরকম। ওকে, সো আমি যদি হাইড্রোজেনের জন্য জিনিসটা ব্যাখ্যা করতে চাই, এটা আসলে অরিজিনটা কোত্থেকে হয়? অরিজিনটা হয় হচ্ছে উপরের যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন নিচের যে কোনো শক্তি স্তরে যখন চলে আসে তখন করেসপন্ডিংলি ইলেকট্রন আলো ছেড়ে দেয়, রাইট? সো উচ্চ যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন প্রথম শক্তি স্তরে ফেরত আসে তখন ইলেকট্রন যে আলোগুলা ছেড়ে দেয় তারা মিলে হচ্ছে লাইম্যান সিরিজ তৈরি করে। ওকে, তারপরে আমি যদি বলি যে উচ্চ যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে যদি ফেরত আসে তখন তারা যে আলোগুলা ছেড়ে দেয় তারা সবাই মিলে হচ্ছে বামার সিরিজ তৈরি করে। সিমিলারলি তৃতীয় শক্তি স্তরে ফেরত আসলে প্যাশ্চেন সিরিজ, চতুর্থ শক্তি স্তরে ফেরত আসলে হচ্ছে ব্র্যাকেট সিরিজ। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাই দাও যদি ষষ্ঠ স্তরে ইলেকট্রন ফেরত আসে উচ্চ যে কোনো স্তর থেকে তখন সেই সিরিজটার নাম কি হয়? ওকে, ষষ্ঠ স্তরে যদি কোনো একটা ইলেকট্রন ফেরত আসে উপরে যে কোনো শক্তি স্তর থেকে। ওকে, ওকে গ্রেট। ব্র্যাকেট সিরিজ হচ্ছে চতুর্থ স্তরে যদি ফেরত আসে, যদি পঞ্চম বা ষষ্ঠতে যদি ফেরত আসে, এক্স্যাক্টলি ফান সিরিজ, এক্স্যাক্টলি। সো যদি কোনো একটা ইলেকট্রন উপরের যে কোনো শক্তি স্তর থেকে আমাদের পঞ্চম শক্তি স্তরে ফেরত আসে তখন যেই স্পেকট্রাল সিরিজটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে ফান সিরিজ। ওকে, সো আমরা এখন এগুলোর এক্সপ্লেনেশনে যাবো আর কি, যেগুলো কিভাবে কাজ করে। সো এখানে খেয়াল করো যে উচ্চ যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে ফেরত আসতেছে, রাইট? n = 1 এ ফেরত আসতেছে। সো এখানে আমরা যে রেখার একটা সিরিয়াল পাবো এই সিরিয়ালটাকে আমরা বলি হচ্ছে লাইম্যান সিরিজ। যদি উপরে যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে তখন আমরা যে সিরিয়ালটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে বামার সিরিজ। উপরে যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি 3 নম্বর শক্তি স্তরে ফেরত আসে তাহলে আমরা যে সিরিজটা পাবো এটাকে বলা হচ্ছে প্যাশ্চেন সিরিজ। এখন তোমরা এভাবে মনে করতেই পারো যে আচ্ছা ভাই, ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে কিন্তু ওই ইলেকট্রনটা তো আলটিমেটলি প্রথম শক্তি স্তরে যাবে, তার মানে এই বামার সিরিজটা কিন্তু স্টেবল না, রাইট? এখানকার যে ইলেকট্রনগুলো আসতেছে তারা আলটিমেটলি কিন্তু ইলেকট্রন আবার শক্তি ছেড়ে দিয়ে প্রথম শক্তি স্তরে চলে যাচ্ছে। এটাই এক্স্যাক্টলি হয়, কিন্তু ওটা আমরা ডিটেক্ট করতে পারি না সবসময়। কেন? এটার পেছনের মূল কারণ হলো যে এখানে যে আমরা যে বর্ণালী রেখাগুলো দেখতেছি এরা আসলে এক একজন এক এক অঞ্চলে পড়ে। লাইম্যান সিরিজ আমাদের শুরুতে দেখানো তড়িৎচুম্বক বর্ণালীর একটা অংশে পড়ে, বামার সিরিজ একটা অংশে পড়ে, প্যাশ্চেন একটা অংশে পড়ে, ব্র্যাকেট একটা অংশে পড়ে, এন্ড ইত্যাদি। সো তোমাদের কাজ হচ্ছে এখন এটা আমাকে একটু বলে দাও যে বামার সিরিজ এটা কোন অংশে পড়ে। ওকে, বামার সিরিজ হচ্ছে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সিরিজটা যেটা ছিল ওটার কোন অংশে পড়ে। আমি কিছু অপশন দিচ্ছি, আইআর, দৃশ্যমান, ইউভি। বামার সিরিজটার কোন অংশে পড়ে? আইআর, দৃশ্যমান, ইউভি। ওকে, সো আমি এখন তোমাদের কমেন্ট একটু চেক করি। ওকে
সবাই হচ্ছে অপারেট ইয়ে করছে। ওকে আচ্ছা, এখন এখন ওকে এক্স্যাক্টলি এখন হচ্ছে সবাই আমার রিপ্লাই দেওয়া শুরু করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আচ্ছা, সো সবাই হচ্ছে বলতেছে বামার সিরিজের যে লাইনগুলো সেগুলো দৃশ্যমান অঞ্চলে পড়ে, এক্স্যাক্টলি তাই। সো আমরা যদি আমাদের এই পরমাণু যে পারমাণবিক বর্ণালী আমরা যে হিসাব করতেছি, আমরা যদি ডিটেক্টরটা আমরা দৃশ্যমান অঞ্চলে রাখি, তখন কেবলমাত্র এই অঞ্চলের আমরা স্পেকট্রামটাই পাবো। যদি আমরা ইউভি অঞ্চলের ডিটেক্টর রাখি তখন আমরা এই অঞ্চলের স্পেকট্রামটা পাবো, যদি আমরা আইআর অঞ্চলের ডিটেক্টর রাখি তখন আমরা এই অঞ্চলের স্পেকট্রামটা পাবো। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যখন শক্তি শোষণ করে বিকিরণ করে তখন তারা সব তরঙ্গদৈর্ঘ্যই শোষণ এবং বিকিরণ করে, অর্থাৎ সবগুলো সিরিজে আসলে পাওয়া যায়। বাট আমাদের ডিটেক্টর কোনটা সেট করা তার উপরে ভিত্তি করে আমরা দেখবো কোনটা সেটা নির্ভর করতেছে। যদি আমি দৃশ্যমান অঞ্চলে ডিটেক্টর রাখি তখন আমরা বামার সিরিজ দেখবো, যদি আমরা ইউভি অঞ্চলে রাখি তখন আমরা লাইম্যান দেখবো, যদি আমরা ফর এক্সাম্পল আমরা আইআর অঞ্চলে রাখি তাহলে আমরা প্যাস্টেন, ব্র্যাকেট, ফান্ড ইত্যাদি দেখতে পারবো। ডিপেন্ড করে আমাদের আইআর এর রেঞ্জটা কতটুকু, কারণ আইআর কিন্তু হিউজ একটা রেঞ্জ, রাইট? সো এখানে তিনটা অংশ আছে, নিয়ার আইআর, মিড আইআর, ফার আইআর ইত্যাদি। সো আমি কোন অঞ্চলে ডিটেক্টর রাখতেছি তার উপরে ভিত্তি করে আমি আসলে বুঝবো যে আমি আসলে কোন সিরিজটা দেখতে পাচ্ছি। এখন আমাদের ঘটনা হইতেছে এখানে কিছু কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমি হচ্ছে এখানে একটু বর্ণনা করার চেষ্টা করি তোমাদেরকে। সো আমি যে কোনো একটা সিরিজ দিয়ে ধরো বর্ণনা করলাম। ওকে, মনে করো যে তো এটা মনে করো আমি একটা সিরিজ বললাম, কোন একটা ধরো যে বামার সিরিজ আমি কথা বললাম। তাহলে বামার সিরিজটা শুরু হয়েছে হচ্ছে এই জায়গাটা থেকে, শেষ হয়েছে হচ্ছে এই জায়গাটা থেকে, কারণ এর পরে হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ শুরু হয়েছে। একটু খেয়াল করো, এই বরাবর হচ্ছে ল্যামডা বাড়তেছে, আমার লাইম্যান সিরিজ এদিকে, প্যাস্টেন সিরিজ হচ্ছে এদিকে, রাইট? এখন আমরা যদি চিন্তা করি একটু, যে সিরিজটা শুরু হয়েছে হচ্ছে এই ডান পাশ থেকে, শেষ হয়েছে হচ্ছে বাম পাশ থেকে, তাহলে আমরা এখানে এই যে লাইনটা আমরা পাচ্ছি, অর্থাৎ এখানে যে আমরা প্রথম লাইনটা যেটা আমরা পাচ্ছি, এই লাইনটাকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট লাইন। ওকে, এবং যেহেতু এই লাইনের চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কোনো লাইন এই সিরিজে নাই, সো এটার আমরা আরেকটা নাম দিব, এটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা ম্যাক্স। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম। ওকে, তারপরেরটা আসি, তারপরে এটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড লাইন, রাইট? এটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড লাইন, এটাকে আমরা বলবো সেকেন্ড লাইন। সিমিলারলি এভাবে যাইতে 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 আমরা যখন একদম এই কিনারাটায় পৌঁছায় যাব, একদম যে লাস্ট যেটা আর কি, এই লাস্টটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা মিনিমাম। কারণ এর যে ছোট কোনো লাইন বা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের লাইন বামার সিরিজে এক্সিস্ট করে না, লাইম্যান সিরিজে ঠিকই করে, বামার সিরিজে করে না। এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া যে এখানে আসলে কি কি ধরনের কথাবার্তা আমরা বলতেছি। সো এখানে যদি ইন জেনারেল তোমাকে একটা লাইনের সমীকরণ বের করতে বলা হয়, যেমন ধরো যে তোমাকে যদি p-তম লাইনের সমীকরণ বের করতে বলা হয় বা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়, তখন আমরা এটা কিভাবে সলভ করব, এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। সো এটার জন্য আমরা আসলে একটু আগের স্লাইডগুলোতে ফেরত যাব। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম শক্তির লাইন, রাইট? এটা হচ্ছে মিনিমাম এনার্জির লাইন, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এনার্জির লাইন, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো এইটা অনুযায়ী আমরা হচ্ছে এখন একটু জিনিসটা বোঝার চেষ্টা করি যাব। ওকে, তো আমরা একটু পেছনে ফেরত যাবো বেসিক্যালি। এখানে খেয়াল করো, যখন আমাদের বামার সিরিজ শুরু হয়েছে, বামার সিরিজে কিন্তু সবগুলো ইলেকট্রন দ্বিতীয় স্তরে ফেরত আসতেছে। সো দ্বিতীয় স্তরে যত উপর থেকে ইলেকট্রন আসবে তত বেশি শক্তির আলো হচ্ছে সে নির্গত করবে, রাইট? তার মানে এইখান থেকে আসলে বেশি শক্তির আলো পাওয়া যাবে, এখান থেকে ইলেকট্রন যদি 2 নম্বর স্তরে আসে তাহলে কম শক্তির আলো পাওয়া যাবে। তার মানে এই যে লাইনটা, অর্থাৎ এইটা যেটা সবচেয়ে কাছের শক্তি স্তর থেকে আসছে, এটা হবে সবচেয়ে কম শক্তির লাইন বা সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের লাইন, রাইট? সো এইটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম বা প্রথম লাইন, এইটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন, এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। সো এখন যদি আমি কনসেপ্টটা একটু বর্ণনা করতে চাই যে প্রথম লাইনের জন্য বামার সিরিজে আমার কি কি করতে হবে আসলে। ওকে, প্রথম লাইনের জন্য বামার সিরিজে আমার কি কি করতে হবে আসলে। ওকে, সো আমরা একটু সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। মনে করো এটা বামার সিরিজ, বামার সিরিজে লোয়ার লেভেল হচ্ছে 2, রাইট? লোয়ার লেভেল হচ্ছে 2। তাহলে যদি আমরা প্রথম লাইন বলি, তার মানে এই লাইনটা মিনিমাম এনার্জির লাইন, তার মানে ইমিডিয়েট পরের লেভেল থেকে ইলেকট্রনটা এখানে চলে আসতেছে, তার মানে এখানে এন এর মান হবে 3, রাইট? আরেকটু খেয়াল করো, যদি আমি এখানে 3টাকে একটু ভেঙে লিখি, আমি এখানে 3কে লিখতে পারি যে 2 + 1। যদি আমি এটা ফার্স্ট লাইনের জন্য যদিও বললাম, আমি যদি সেকেন্ড লাইনের কথাও চিন্তা করি, মনে করো আমি এখানে সেকেন্ড লাইনের জন্য আমি ইকুয়েশনটা লিখতে পারি সেকেন্ডটা, তাহলে এখানে n এর মান হবে হচ্ছে 2, বাট এখানে NH এর মান হবে হচ্ছে 4, কারণ এটা এই লাইনটা, অর্থাৎ তারও পরবর্তী লেভেল থেকে ইলেকট্রনটা আসতেছে। এইটাকে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি, খেয়াল করো, 2 + 2। তার মানে প্রতি ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে একটা 2 কমন আছে, অর্থাৎ আমি যদি যে কোনো একটা লাইন খুঁজে বের করতে চাই, আমার এখানে একটা 2 কমন আছে, রাইট? সরি, এটা না, এখানে 2 কমন আছে।
আমার আমি যততম লাইন খুঁজে বের করতে চাই আমার ওই 2 এর সাথে তত যোগ করতে হচ্ছে। যেমন এটা ফার্স্ট লাইন ছিল, আমার এখানে 1 যোগ করতে হচ্ছে। তাহলে আমি যদি সাধারণভাবে আগাই যে আমি যদি p তম লাইনের সমীকরণ আমি বের করতে চাই, তাহলে আমার nl এর মান যা হবে nh এর মান হবে nl এর সাথে p যোগ, রাইট? তো এটা কিন্তু আমার মূল আইডিয়াটা যে কিভাবে আসলে এই পুরো স্পেকট্রাল সিরিজটা কাজ করতেছে। ওকে, সো বাই সেইং দ্যাট আমরা এই মোটামুটি সবকিছু বুঝে গেছি। তাহলে তোমরা আমাকে একটা ছোট্ট কাজ করে দেখাও। তোমরা আমাকে বলো যে বামার সিরিজে যদি আমি 100তম লাইন 100th লাইন যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমার nl এর মানটা কত হবে আর nh এর মানটা কত হবে? একটু কমেন্ট বক্সে আমাকে জানাই দাও তো ভাইরা তোমরা। ওকে, nl plus p very good. ওকে, তোমরা হচ্ছে, হ্যাঁ ওকে ভেরি গুড, তোমরা উত্তর দেওয়া শুরু করছো। আচ্ছা ওকে, আমি পরবর্তী লেখা থেকে লাল ব্যবহার করব, নো প্রবলেম। ওকে ঠিক আছে, ওকে একটু খেয়াল করো। ওকে, এখন সঠিক উত্তর আসা শুরু হয়েছে মোটামুটি। রুমা এক্স্যাক্টলি সঠিক উত্তর হয়েছে। রাজিয়া তুমি এনএল বলেছো, এনএইচ বলো নাই, এনএইচ বলতে হবে। তানভীর ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, এবং ঠিক আছে ইয়েস, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ আর কি। ওকে, সো আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। যেহেতু আমরা বামার সিরিজে আছি, তাহলে আমাদের এনএল এর মান হবে অবভিয়াসলি 2। 100তম লাইন মানে আমার এই এনএল এর সাথে তত যোগ করতে হবে, অর্থাৎ আমার এনএল এর সাথে 100 যোগ করলে আমরা পাবো হচ্ছে 102, রাইট? সো এটা হচ্ছে আমাদের সঠিক সমাধানটা, যে 100তম লাইনের জন্য আমাকে 2 এবং 102 এ যাইতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার কাহিনী। সো আমরা এখন যেহেতু মোটামুটি সবকিছু কমপ্লিট করে ফেলছি হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর, আমরা এখন কিছু অঙ্কতে যাইতে পারি। ওকে, সো হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসলো। এই ধাপান্তরে নির্গত ফোটনটির কোন সিরিজের কততম লাইন, এটা আমাদেরকে বলতে হবে। সো এটা আসলে তোমরা নিজেরাই বলতে পারার কথা। সো তোমরা একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বলো কোন সিরিজের কততম লাইন হবে। ওকে, হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর 1 2 3 4 5 n = 5 n = 2 পঞ্চম শক্তি স্তর থেকে সে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসলো। বলো তো এটা কোন সিরিজের কততম লাইন? ওকে, সিরিজ প্রথমে আমাকে বলবো, তোমরা সিরিজ এটা করতে। ওকে, সিরিজ এটা কোন সিরিজের লাইন? ওকে, এক্স্যাক্টলি সো। জাহান ভেরি গুড, ধ্রুব ভেরি গুড, ওকে ইলমা, ওকে ভেরি গুড। এটা হচ্ছে বামার সিরিজ অবভিয়াসলি, কারণ এখানে এনএল এর মান হচ্ছে 2, রাইট? নিম্ন স্তর হচ্ছে 2, এটা বামার সিরিজ। ওকে, কততম লাইন? যেহেতু 2 এর সাথে আমার 3 যোগ করলে 5 পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে থার্ড লাইন, রাইট? থার্ড লাইন, ঠিক আছে। সো এটা হচ্ছে বামার সিরিজের তৃতীয় লাইন, বামার সিরিজের তৃতীয় লাইন, রাইট? বামার সিরিজের থার্ড লাইন এটা। সো আমরা খুব সুন্দর মতো আসলে বুঝতে পারলাম, প্রথম প্রশ্নটা খুবই সহজ ছিল, যে এখানে আমাদের কোন সিরিজের কততম লাইন সেটা আমাদের বুঝতে হতো। ওকে, এখন আমরা যাই হচ্ছে পরবর্তী প্রশ্নটাতে। পরবর্তী প্রশ্নতে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনটা হচ্ছে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ সংখ্যা কত ও কম্পাঙ্ক কত। ওকে, এটা বের করার জন্য আমাদেরকে ফেরত চলে যেতে হবে হচ্ছে সেই ইকুয়েশনটাতে। ওকে, যেই ইকুয়েশনটা আমরা স্লাইডে দেখাইছিলাম, সেটা হচ্ছে অনেকটা এরকম, যে hc বাই ল্যামডা সমান সমান ছিল হচ্ছে rh প্রাইম, রাইট, টাইমস z স্কয়ার times 1/nl square minus 1/nh squared. ওকে, সো আমাদের যদি ল্যামডা বের করতে বলছে, তাহলে আমরা হচ্ছে 1/λ তে চলে যাব। সো 1/λ সমান সমান হচ্ছে rh প্রাইম ডিভাইডেড বাই hc। যেহেতু এটা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুর জন্য z এর মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 স্কয়ার লিখব। যেহেতু এটা n এর মান যেহেতু 2, তাহলে আমরা এখানে 2 স্কয়ার লিখব, মাইনাস যেহেতু পঞ্চম শক্তি স্তর থেকে আসতেছে, তার মানে এখানে আমরা 5 স্কয়ার লিখব। ওকে, তো এখানে আমাদের এই হিসাবগুলো আমাদের করলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। একটা শর্টকাট আমি বলে রাখি ভাইয়ারা, এখানে এই যে r প্রাইম h বাই hc, এটার একটা কমন মান আছে, এটাকে রিডবার্গের ধ্রুবক বলা হয়। এটা হচ্ছে 109,678/সেন্টিমিটার, এটা তোমাদের অনেকেরই মনে আছে। ওকে, সো এই মানটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে আমরা হচ্ছে সেন্টিমিটার এককে মানটা পেয়ে যাচ্ছি। ন্যানোমিটারে কনভার্ট করা আসলে কোনো ব্যাপার না।
সো এখানে যে 1/λ আসতেছে সেই 1/λ এর করেসপন্ডিং হচ্ছে আমাদের নিউ বার, অর্থাৎ নিউ বার সমান সমান হচ্ছে 109 678, অর্থাৎ এইখানে যে মানটা লিখছি এক্স্যাক্টলি সেইটাই, টাইমস 1 স্কয়ার টাইমস 1/2 স্কয়ার মাইনাস 1/5 স্কয়ার, রাইট? সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্ত কাহিনী, ঠিক আছে? সো এই গেল হচ্ছে দ্বিতীয় কথা, রাইট? এই গেল হচ্ছে দ্বিতীয় কথা, আমরা তরঙ্গ সংখ্যা বের করলাম। এখন যদি আমরা কম্পাঙ্ক বের করতে চাই, তাহলে কম্পাঙ্ক বের করতে হলে আমাকে অবশ্যই এইভাবে যেতে হবে। এখানে hc/λ যেটা, এটা হচ্ছে আমাদের h নিউ হবে, রাইট? ঠিক আছে, h নিউ সমান সমান হচ্ছে আমাদের এই পুরা সমীকরণটা, অর্থাৎ r প্রাইম h z স্কয়ার টাইমস 1/nl স্কয়ার মাইনাস 1/nh স্কয়ার। ঠিক আছে ভাইরা? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নিউ বের করতে হবে। সো আমি যদি নিউ বের করতে চাই, আমাকে ওভারঅল পুরো জিনিসটাকে আমার h দিয়ে ডিভাইড করতে হবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের आंसर। আমরা এখানে কত বসাবো? এখানে আমরা বসাবো হচ্ছে 2 স্কয়ার, এখানে আমরা বসাবো হচ্ছে 5 স্কয়ার এবং এখানে আমাদের যে মানগুলো আছে সেই মান অনুযায়ী আমরা কাজ করব। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের মোটামুটি তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করা। এই অঙ্কটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল, কারণ এখানে অঙ্কটা সহজ, আমরা সূত্রগুলোকে ভালোমতো অ্যাপ্লাই করতে পারি কিনা সেটা আমরা দেখলাম। এখন আমরা আসছে পরবর্তী অংশে। যেই সিরিজটার কথা এখানে বলা হচ্ছে সেই সিরিজটার ল্যামডা মিনিমাম এবং ল্যামডা ম্যাক্সিমাম কত। যেহেতু এটা বামার সিরিজ, তাহলে এটা আসলে আমাদের জন্য কোনো ব্যাপার হওয়ার কথা না। বামার সিরিজের জন্য nl এর মান সেটা হচ্ছে আমাদের 2, রাইট? সো আমরা ল্যামডা ম্যাক্সিমাম শুরুতে বের করি। ল্যামডা ম্যাক্সিমাম সমান সমান হবে আমাদের 109 678 পার সেন্টিমিটার, রাইট? ইনটু 1/2 স্কয়ার, যেহেতু বামার সিরিজ, মাইনাস প্রথম লাইন যেহেতু, সো 2 + 1 মানে হচ্ছে 3 স্কয়ার। এটা হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্সিমাম। ল্যামডা মিনিমামের কথা আমরা যদি চিন্তা করি, ল্যামডা মিনিমাম হবে হচ্ছে অসীম থেকে যেই লাইনটা আসতেছে, রাইট? যে ইলেকট্রনটা আসতেছে। সো এখানে আমরা বলবো যে এখানে পার সেন্টিমিটার 1/2 স্কয়ার মাইনাস 1/2 প্লাস ইনফিনিটি মানে অসীমতম লাইন যেটা আর কি, তার 1/∞ মানে হচ্ছে 0। সো আলটিমেটলি আমি যদি এখানে ল্যামডা মিনিমাম এর পয়েন্টে চলে আসি, তাহলে 1/λ মিনিমাম শুড বি ইকুয়াল টু 109 678 পার সেন্টিমিটার 1/4, অর্থাৎ যেহেতু এই মানটা হচ্ছে 0, যেহেতু আমি একটু কালার চেঞ্জ করে তোমাদেরকে দেখাই দিই, এই মানটা, এটা মান হচ্ছে 0, রাইট? সো এটা যেহেতু 0, সো আমাদের এই গেল মোটামুটি আমাদের এই অঙ্কের এই অংশটা। সো এই হচ্ছে মোটামুটি হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কিত যেই অঙ্কগুলো আমাদের আছে, লাইম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট ফান্ড, এই সিরিজগুলো আমাদের কিভাবে সলভ করতে হয়, বোর পরমাণু মডেল দিয়ে আমরা আসলে কি বুঝি এন্ড সো অন। সো এখন এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে, ওকে? এখানে ট্রিক আছে, এই ট্রিকটা আমি হচ্ছে এখানে করে দিব না ক্লাসে, এটা আসলে তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিব। সো এটা হচ্ছে আমাদের HW। সো এখানে একটু খেয়াল করো যে এখানে আমরা আসলে সিরিজ উচ্চারণ করিনি, আমরা শুধুমাত্র বলে দিছি যে একটা ল্যামডা যার মান হচ্ছে 486.1 ন্যানোমিটার। তোমাকে বলতে হবে এটা কোন সিরিজের কততম লাইন, ওকে? সো সিরিজ জানার জন্য তোমাকে বুঝতে হবে nl এর মানটা কত। nl এর মান যদি 1 হয় সিরিজ হবে লাইম্যান, nl যদি 2 হয় সিরিজ হবে বামার, এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। এবং তোমার কততম লাইন জানার জন্য তোমাকে nh এর মানও জানতে হবে। সো এখানে দুইটা আননোন কিন্তু, রাইট? একটা হচ্ছে nl, তুমি এটা জানো না কত, অর্থাৎ nl এর মান তুমি জানো না, এবং আরেকটা নিয়ে তুমি এখানে nh এর মান জানো না। তোমাকে নির্ণয় করতে হবে যে এখানে এটার মানটা কত। সো এটা হচ্ছে একটা ছোট্ট হোমওয়ার্ক প্রবলেম তোমাদেরকে আমি দিলাম, তোমরা অবশ্যই হচ্ছে সলভ করে হচ্ছে আমাকে ইনবক্সে জানাইতে পারো, অথবা তোমরা গ্রুপে পোস্ট করে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারো, কারণ ডিসকাশনেই হচ্ছে আমাদের লার্নিংটা হয় আসলে। সো এটা হচ্ছে একটা খুব একটা মোটামুটি একটা চিন্তা করার মতো একটা জিনিস দিছি, যদিও তোমাদের ক্ষেত্রে অসম্ভব কোনো কিছু না, তোমাদের মধ্যে সবাই অনেক বেশি ব্রিলিয়েন্ট, আমি আজকে দেখলাম তোমরা সবাই অনেক বেশি পড়াশোনা করো। সো দ্যাটস ওয়াই এটা তোমরা ট্রাই করো নিজেরা। এবং এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচারটা। খেয়াল করো গত লেকচারের সাথে আজকের লেকচারটার কিন্তু একটা মিল আছে। গত লেকচারে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছিলাম এবং আমরা তার সীমাবদ্ধতাটা পড়ি নাই। আজকে আমরা বোর পরমাণু মডেল পড়ছি এবং তার সীমাবদ্ধতা আমরা পড়ি নাই। এটা সীমাবদ্ধতা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং তারপর আমরা একটা এক্সটেন্ডেড ক্লাসে চলে যাব। এক্সটেন্ডেড ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলা যেই ক্লাসগুলা হচ্ছে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র হবে, যেটার বেসিসে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসটা এক্সপ্লেইন করবো, রাইট? সো দ্যাটস ওয়াই ওই ক্লাসটা শুরুতে আমি হচ্ছে তোমাদেরকে বলে দিব, ইনস্ট্রাকশন দিয়ে দিব যে ওই ক্লাসে তোমাদের কি কি করতে হবে আর কি কি করতে হবে না। আশা করি আমরা হচ্ছে আজকের যে আলোচনাটা ছিল বোর পরমাণু মডেল এবং হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এটা মোটামুটি খুব ভালো মতো বুঝতে পারছি।
সো তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য এবং আমার বকবক শোনার জন্য আর কি। সবাই ভালো থাকবা, খুদা হাফেজ, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ।